নমস্কার। সাহিত্য আমাদের তৃষ্ণার জল দেয়, ফুল ফোটানোর জন্য আমাদের উর্বর মাটি দেয়, আর উড়ে চলার জন্য আমাদের আকাশ দেয়। সাহিত্য তাই আমাদের বেঁচে থাকার একটা অঙ্গ, যে অঙ্গ ছাড়া আমরা জীবন ভাবতেই পারি না। তো এই সাহিত্যকে যারা ভালোবাসেন তারা ভালোবাসেন আমাদের এই অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের এর আগের পর্বটিতে কথা বলছিলাম রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর অরুণোদয় সাহার সঙ্গে। তার সাথে কথাটা ঠিক শেষ করে উঠতে পারিনি আমরা, তাই আরও একবার তাকে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি। আমাদের স্টুডিওতে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আপনাকে। তো আজকেও আবার কথা বলবো তার সাথে এবং জেনে নিতে চেষ্টা করব যে পর্বটি তার কাছে অধরা, মানে আমাদের কাছে অধরা থেকে গেছে, তার যে পর্বটি, সেটিকে নিয়ে আজকে একটু কথা বলতে চেষ্টা করব। আমরা গতদিন কথা বলছিলাম আপনার সাথে, বিশেষ করে আপনার উপন্যাসগুলো নিয়ে কথা হচ্ছিল, কিন্তু একটা পর্ব অধরা থেকে গেছে আমাদের কাছে, সেটা হচ্ছে আপনার ছোট গল্পের যে ক্ষেত্রটা। এটাও একটা বিস্তৃত ক্ষেত্র। আপনি কি মোটামুটি বলতে পারবেন কটা ছোট গল্প লেখা হয়েছে এখন পর্যন্ত? আপনার হিসেব করতে পারবেন কি? ছোট গল্পগুলো ছোট ছোট তো মনে এলো, লিখলাম, হারিয়েও গেল, গুছিয়ে রাখা হয়নি। সংখ্যার দিক থেকে আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক বলেই তো মনে হয়। আমি ঠিক জানি না। অনেকে কিন্তু বলেন যে নজরুল ভীষণ অগোছালো ছিলেন। হ্যাঁ, তার অনেক লেখা, প্রচুর লেখা রয়েছে যেগুলো নাকি তিনি গুছিয়ে রাখেননি বলে এখন মানুষ পায় না। কিন্তু রবীন্দ্রনাথ সেদিক থেকে খুব গোছানো ছিলেন, খুব গোছানো ছিলেন। দীনু ঠাকুর ছিলেন তার ভান্ডারী। দীনু ঠাকুর আসার আগে থেকেও, অনেক ছোটবেলা থেকেও তার যে অল্প বয়সের যে লেখাগুলো, সেগুলোও তো আমরা পেয়ে যাই। হ্যাঁ, ঠিক, সেগুলো আমরা পেয়ে যাই, একেবারে ম্যাথমেটিক্যাল বলতে যা বোঝায়। তো ফলে এই গুছিয়ে রাখার ব্যাপারটা কিন্তু একটা, মানে যারা অনেক লেখেন তাদের ক্ষেত্রে একটা খুব জরুরি ব্যাপার, নইলে পরে অনেক কিছুই হারিয়ে যায়। আমরা তো সেই অর্থে লেখালেখিকে দেখি না, হঠাৎ একটা ভালো লাগলো লিখে ফেললাম, আবার ভুলে গেলাম। কিন্তু যারা পেশাদার লেখক আর কি, প্রফেশনাল, অনেকে, যেমন আমি চাকরি বাকরি করি, মাইনে পাই, আর্থিক সচ্ছলতার অভাব নেই, একটা শখের মতো একটা জিনিস, নেশা। আবার অন্যরা কিন্তু, আমি অনেককে জানি যারা এটাই তাদের কি বলবো, নেশা এবং পেশা, ওইখান থেকে উপার্জন করে সংসার চালাতে হয়। সুতরাং তাদেরকে তো খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখতে হবে। কিন্তু তবু আপনার যা কিছু ছাপা হয়েছে সেগুলোও যদি মোটামুটি গোছানো থাকতো। নেই, এটা আমার খুব দুর্ভাগ্য, এটা হাতের কাছে নেই এখন। তবু আমি কিছু কিছু মনে রাখতে পারি বলে। মোটামুটি আনুমানিক ছোট গল্পের সংখ্যা বলতে পারবেন না? না, এটা এক্ষুনি বলা যাবে না, তবে মনে নেই। তবে আমি লিখেছি অনেক, তার মানে অনেক লিখেছি, নইলে কেন মনে নেই? অল্প স্বল্প লিখলে মনে থাকতো। আর এই ছোট গল্প বিষয় খোঁজার ব্যাপারে আপনি কিসের উপর নির্ভর করেন? মূলত আপনার প্রাত্যহিক জীবনে দেখা মানুষজন অথবা কল্পলোক? না, আমাকে কেউ কোনো, আমি তো সবার কাছ থেকে জানতে চাই, বুঝতে চাই। কেউ আমাকে বলেছিলেন যে চোখ আর কান খোলা থাকতে হবে, মুখটা না খোলা থাকলে ভালো না, মুখ খুললে বিতর্ক হয়ে যাবে। চোখটা আর কানটা খোলা রাখতে হবে, এটা আমি করি। কোথাও গেলাম, একটা বাসের পাশের সিটে বসলাম, বা কোথাও ক্ষেতের আল বেয়ে চলে গেলাম, সেই এরকম অভিজ্ঞতাগুলো শুধু চোখে দেখা, আবার কানে শোনা তো আছেই। আবার আমি যেটা বলি আর কি, আমি টেস্ট করতেও ভালো লাগে, মানে খাবার দাবার, এটা আমার একটা হবি। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে আমি গেছি, ওখানে গিয়ে ওদের মতো করে আমি খেয়ে, মানে খাবার রসনার একটা ব্যাপার আছে, যেটা চক্ষু কর্ণ রসনা, এটাও আমার একটা প্রিয়। অনেক জায়গায় অনেক ধরনের খাবার আছে না, নতুন নতুন খাবার আমি খেতে ভালোবাসি, খেয়েওছি। আর বলে না কি, চিন্তামণি চিনি যোগায়, আমার এরকম হয়েছে। আমি দেশ দেখতে ভালোবাসি, প্রচুর দেশে গেছি, আমি লোকের সঙ্গে মিশতে ভালোবাসি, প্রচুর লোকের সঙ্গে আমি মিশেছি, আমি খেতে ভালোবাসি। আজকাল আর খাওয়া যায় না, যাই হোক, টেস্ট করতে ভালোবাসি। এইটাও আমার খুব ভাগ্য, খুব আমার প্রসন্ন বলতে হবে, সুযোগ এসছে। আর এইগুলোকে নিয়ে আমি লিখে টিকে, আপনার গল্পের রসদ পেয়ে গেছে একেবারে। এইটা আমি চেষ্টা করি আর কি, যে লিখে টিকে রেখে রাখার জন্য।
খাবার দাবারের উপর আমার লেখা আছে। তো আমরা আবার ছোট গল্প বিষয়ে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে আপনার একটা গল্প শুনবো আজকে। গতদিনও আমরা শুধু কথা বলেছি, আপনার লেখা আমরা দর্শক বন্ধুরাও নিশ্চয়ই চাইছেন যে অন্তত একটু লেখার স্বাদ আমরা যদি পাই এই অনুষ্ঠান থেকে। আমি জানি না কতটা কি করা যাবে। একটা গল্প আমি লিখেছিলাম, গল্পটার নাম হলো মায়াবন বিরিয়ানি হরিণী। আচ্ছা, প্রথমে রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার দৃষ্টতা। মানে এরকম একটা নাম যারা ছেপেছে তারা বলছে মায়াবন বিরিয়ানি হরিণী না মায়াবন বিহারিণী, ভেবেছে আমি ভুল করেছি। আমি ফোন করে বলেছি না না না, এটা ঠিকই আছে, বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। গল্পটার জন্য আমরা গত পর্বেও বলছিলাম দর্শক বন্ধুরা যে একটা রসসিক্ত একটা ব্যাপার থাকে আমাদের সাহিত্যিক অরুণোদয় সাহার লেখার মধ্যে, যে যা কিছুই লেখেন তিনি যত গূঢ় তথ্যই তিনি দিতে চান না কেন, কিন্তু বেশ সরসভাবে সেটা তিনি দিতে পছন্দ করেন। তো এই নামটা শুনে বোঝা যাচ্ছে এখানেও সেরকম কিছু একটা ব্যাপার ঘটেছে। আসলে তো বিখ্যাত সেই রবীন্দ্রনাথের গান, সেই আমরা সবাই জানি, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ। এইটা একটু বদলে গেছে, এটা মায়াবন বিরিয়ানি হরিণী। আচ্ছা, বেশ শুনি গল্পটা। যাই হোক, আগেই ক্ষমা প্রার্থনা করে নিলাম রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথকে নিয়ে মস্করা করা তো ঠিক হবে না, মানে অনেকে হয়তো, কিন্তু তা না, গল্পটার মধ্যে মনে হয়েছে আর কি একটু রসের প্রলেপ আছে এখানে সেখানে। শুরু করে চলে। দীর্ঘ 4 দশক প্রায় 40 বছর অধ্যাপনার যুক্ত থাকার ফলে আমার যেমন অনেক সুবিধা হয়েছে, একই সুবাদে অনেক বিড়ম্বনার কারণও ঘটেছে। আচ্ছা, এই গল্পটা অনেকটা অটোবায়োগ্রাফির মতো আর কি। আমি এই গল্পটাতে সত্য ঘটনা এটার মধ্যে কাছাকাছি। এই গল্পটার মধ্যে চরিত্র, তার নাম অরুণোদয় সাহা। একজন আমাকে পড়ে জানালেন আপনি সেই অরুণোদয় সাহা লাগিয়েছে গল্পটাতে। আমি আরো বেশি বাস্তব করার জন্য এটা করেছিলাম। আমি জানি না কতটা আমি সার্থক হয়েছি। যাই হোক, দীর্ঘ 4 দশক ধরে পড়াচ্ছি বলে আমার সুযোগ, অনেক ধরনের সুবিধা হচ্ছে, আবার বিড়ম্বনা হয়েছে। আগরতলার বাইরে ত্রিপুরার কোনো গ্রামে, প্রত্যন্ত গ্রামে গঞ্জে যাই যখন, মধ্যবয়সী কেউ এসে নিচু হয়ে পা ছুঁয়ে প্রণাম করে বলে, আমি স্যার আপনার ছাত্র ছিলাম। 70 দশকের গোড়াতে আপনি তখন ক্লাসে আমাদের ইকোনমিক্স পড়াতেন। শুভেন্দুর কথা নিশ্চয়ই মনে আছে আপনার? আমি তার ক্লাসমেট ছিলাম। শুভেন্দুর কথা বস্তুত আমার মনে নেই, তাছাড়া এত ভক্তি সহ যে আমার সঙ্গে কথা বলছে তার কথা মনে পড়ছে না কিছু। আন্তরিকতার ভান করে আমি বললাম, বাড়ি বাস, তুমি এখন কি করো? টাক মাথা মধ্যবয়সী আমার প্রাক্তন ছাত্রটি বলে, কিছুই করি না, ওই যে রাস্তার ওপাশে দেখা যাচ্ছে অনুরাধা মিষ্টান্ন ভাণ্ডার, ওটি আমার স্ত্রীর নাম অনুরাধা, তার নামই মিষ্টির দোকানটির নাম। এখানকার গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস সে। অনুরাধাও স্যার আপনার ছাত্রী। আমি খুশি হয়ে বলি, খুব খুশি হয়েছি, তোমরা ভালো থেকো। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি এখানে সেখানে যাকেই দেখি তাকেই আমার ছাত্র বা ছাত্রী বলে দাবি করি। একবার একটি মেয়েকে বলি, মনে হচ্ছে তুমি আমার ছাত্রী ছিলে, কোন ইয়ারে বলো তো? হেসে মেয়েটি বলে, আমি আপনার ছাত্রী কখনই ছিলাম না, আমার মা আপনার ছাত্রী ছিল। পরিস্থিতি সামলে আমি বলি, তোমার মায়ের সঙ্গে তোমার মুখের আদলের খুব মিল আছে, তাই তোমাকে ছাত্রী বলে মনে হয়েছিল আমার। তোমার মায়ের যেন কি নাম? অপরাজিতা। মেয়েটি বলে, অপরাজিতা বলে কোনো প্রাক্তন ছাত্রীর কথা আমার মনে নেই, তবে আমি কৌতূহল নিয়ে বলি, আরে বাস, তুমি অপরাজিতার মেয়ে, কত বড় হয়ে গেছো। এই তো সেদিন অপরাজিতা ইউনিভার্সিটিতে ছাত্রী ছিল আমার। আমি আছি আমার মতোই, তিনটে জেনারেশন ছাত্রছাত্রী ওরা আছে ছড়িয়ে ছিটিয়ে, কারোর সঙ্গে কারণে অকারণে দেখা হয়ে যায়। আমি জানি, আমি বুঝতে পারি ওদের পড়ার সময় ওরা ক্লাসে আমার মুন্ডুপাত করত, তারপর পাস টাস করে এখন জীবনে থিতু হয়েছে। আমার প্রতি এখন আর তাদের রাগ বা আক্রোশ নেই। দেখা হলে প্রণাম করে কুশল মঙ্গল খোঁজ খবর নেয়। আমিও বেপরোয়া, সবাইকে ছাত্র ভেবে তুমি বলে সম্বোধন করি, মন্ত্রী এমএলএ চেয়ারম্যানদেরকেও ছাড়ি না। আমি জানি তারাও আড়ালে মুখ টিপে হাসে, সামনাসামনি কেউ কিছু বলে না। সেদিন দক্ষিণ জেলার বিলোনিয়ায় একটা কাজে গিয়েছিলাম। কাজ শেষ হতে
হতে সন্ধে হয়ে গিয়েছে। শুনলাম কাছেই তৃষ্ণা অভয়ারণ্য। তৃষ্ণা বিখ্যাত বাইসনের জন্য। অবশ্য ওখানে অন্যান্য বন্য প্রাণীও আছে, আছে হরিণ। ভাবলাম রাতটুকু অভয়ারণ্যের পর্যটকদের বাংলোয় কাটিয়ে পরদিন আগরতলায় ফিরব। রিসোর্টটিতে চেক ইন করে জানা গেল গেস্ট হাউসের কুক জামাই ষষ্ঠীর জন্য ছুটিতে আছে। এখানে রাতে খাওয়ার জুটবে না। এ এক বিড়ম্বনা বটে। আমাদের দেশে জামাই ষষ্ঠীর দিন ছুটি থাকে সরকারি কর্মচারীদের, রেস্ট্রিক্টেড হলিডে। খোঁজ নিলে হয়তো জানা যাবে যে রাঁধুনি ছুটিতে গিয়েছে সে বিয়েই করেনি, তার শ্বশুরবাড়িই নেই, অথচ তার জন্য জামাই ষষ্ঠী আছে। ভাবছি কি করা যায়। হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। ফোনের উপরান্ত থেকে কণ্ঠস্বর ভেসে এলো, আমি স্যার আপনার ছাত্র, এখানকার ডিভিশনাল ফরেস্ট অফিসার। কুক ছুটিতে আছে বলে আপনার অসুবিধা হবে না স্যার। আমার শ্বশুরবাড়ি গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে, কাছেই। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আপনারই ছাত্রছাত্রী স্যার। আমার স্ত্রীও আপনার ছাত্রী, এখন তার বাপের বাড়িতে আছে। সঙ্গে আমাদের কন্যাও আছে, সে ক্লাস 1-এ পড়ে, বয়স 7। অর্পণা অবশ্য আপনার ছাত্রী নয়। হাহাকার করে আমি বলে উঠলাম, তোমার লম্বা লেকচার থামাও, আমাকে এখন কি করতে হবে বলো। স্যার আপনাকে কিছুই করতে হবে না, আমি বলে দিয়েছি ওরা আপনাকে নিতে আসছে। রাতের খাবার আপনি ওখানে খাবেন। আমি ডিউটিতে বাইরে আছি, নইলে আমিও ওখানে ডিনারে উপস্থিত থাকতাম। আমি সকালে আসছি, তখন আপনার সঙ্গে দেখা হবে। টেলিফোনে কথা শেষ না হতেই দরজার কড়া নড়ে উঠল। শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা আমার ছাত্রছাত্রী, এসেছে নিতে আমাকে। বাড়ি পৌঁছে দেখি পাড়াপড়শিরা এসেছে আমাকে দেখতে। দৌড়ে আমার কোলে এসে ঝাঁপিয়ে পড়ল অর্পণা। আমি চমকে উঠে দেখি অর্পণার কোলে একটা হরিণ শাবক। হরিণ শিশুটিকে আমার কোলে তুলে দিল সে। তারপর আমার হাতে গুজে দিল দুধ খাওয়ানোর একটা ফিডিং বোতল। অর্পণা আবদার করে বলল, তুমি ওকে দুধ খাওয়াও, দেখো কি সুন্দর খাবে। আমি বোতল থেকে দুধ খাওয়ালাম। হরিণ শাবকটি চুকচুক করে চোখ বুজে দুধ খেল। ইতিমধ্যে ঘরের মেঝেতে কে যেন ফরাস পেতে দিয়ে গেল। গানের আসর বসবে সম্ভবত এখন। খালি গলায় গান গেয়ে আমাকে শোনাবে অর্পণা। হারমোনিয়ামে সারেগামার সুর লয় ঠিকঠাক করে নিচ্ছে গায়িকা। এই ফাঁকে এক সময় আমার কোল থেকে হরিণ শাবকটি নেমে গেল বেড়ের মধ্যে। গান শুরু হলো। খুব দরদ দিয়ে সুরে বেসুরে গাইছে অর্পণা। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের প্রথম কটি লাইন, মায়াবন বিহারিণী হরিণী কহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ। তালের সঙ্গে দুলে দুলে গাইছে অর্পণা। গানের প্রথম লাইনটা শুনি আমি চমকে উঠলাম। মায়াবন বিহারিণী হরিণী লাইনটা ভুল করে অর্পণা গিয়েছে মায়াবন বিরিয়ানি হরিণী। আমি মাঝপথে থামিয়ে বললাম, সোনামণি আবার শুরুর লাইনটা গাও তো দেখি। অর্পণা স্পষ্ট করে গাইল, মায়াবন বিরিয়ানি হরিণী। আমি আর থামালাম না, গাইছে গাক, অন্যরাও আর গা করল না। ইতিমধ্যে রান্নাঘর থেকে রান্নার খুশবু আসছে। মনে হয় একাধিক পদের মধ্যে সম্ভবত বিরিয়ানিও একটা। গাওয়া ঘিয়ের গন্ধ পেলাম। গান শোনা হলো, বুড়ি ভোজ খাওয়া হলো। ধন্যবাদ জানিয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমি গেস্ট হাউসে ফিরে এলাম খানিকটা রাত করে। ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। দরজার কড়া নাড়ার শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল আমার। দরজা খুলে তাকিয়ে দেখি উর্দি পরা, কোমরে রিভলভার গুজে সামনে দাঁড়িয়ে আছে এলাকার ভারপ্রাপ্ত ওসি। রুক্ষ গলায় ওসি বললেন, আমি খুব দুঃখিত, এই অসময়ে আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। রাতটুকু আপনাকে থানার লকআপে কাটাতে হবে। সকালে সদর আদালতে আপনাকে সোপর্দ করা হবে। আমার অবস্থা খুব সঙ্গীন। চোখ কচলে ঘুম তাড়িয়ে বললাম, আমার অপরাধটা কি, আমি কি জানতে পারি? আমরা জেনেছি আপনি আজ রাত্রিবেলা হরিণের মাংসের বিরিয়ানি খেয়েছেন। ইনফরমার সূত্রে খবর পেয়েছি বেশ কিছুদিন আগে কে বা কারা যেন একটা মা হরিণকে মেরে খেয়ে ফেলেছে। মা মরা হরিণ শিশুটি বনে বনে ঘুরে বেড়ায়। আপনি সেই মা হারা হরিণ শাবকটির মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি খেয়েছেন। ওয়াইল্ড লাইফ রিজার্ভেশন অ্যাক্ট অনুসারে এটি একটি পানিশেবল অফেন্স। চলুন
রাতটা লকআপে কাটাবেন। আমার প্রায় জ্ঞান হারাবার অবস্থা। মরিয়া হয়ে আমি বললাম, আমি হরিণের বিরিয়ানি খাইনি, আমি মাংসই খাই না, হরিণের মাংসের তো প্রশ্নই উঠে না, আমি ভেজিটেরিয়ান, বিশ্বাস করুন। গম্ভীর গলায় ওসি সাহেব বললেন, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, আপনার যা বলার কালকে মহামান্য আদালতকে বলবেন, এখন চলুন। বেঁচে যাওয়ার মুহূর্তে খড়কুটো যা পাওয়া যায় তা ধরার মতো আমি চেষ্টা করতে গিয়ে বললাম, আপনার বাবা কি করেন? আমার বাবা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, এখন রিটায়ার করেছেন। আপনি আমার বাবার সম্পর্কে কেন জানতে চাইছেন? না, এমনি। আপনি আপনার বাবার সঙ্গে ফোনে আমাকে কথা বলিয়ে দিন, বলুন অরুণোদয় সাহা কথা বলবে। ত্রিপুরেশ্বরী মায়ের কথা মনে মনে স্মরণ করে শেষ চেষ্টার একটা চেষ্টা করলাম। ওসিদার বাবাকে লাইনে পেয়ে অস্ফুট স্বরে কি যেন বললেন, তারপর আমার হাতে তার মোবাইলটা তুলে দিলেন। ফোনের ও প্রান্ত থেকে বিহবল আপ্লুত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আপনি আমার সঙ্গে কথা বলতে চান? আমি যে কি খুশি হয়েছি স্যার, ভাষায় বলতে পারবো না স্যার। আমার কথা মনে আছে স্যার, আমি 1983 সালের পাস আউট। আপনার কথা প্রায়ই মনে পড়ে। আগরতলা কোর্টের প্ল্যাটিনাম জুবিলিতে আপনি এসেছিলেন। আমাদের তখনকার গভর্নর DY পাটিলও ছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষে লাঞ্চের ব্যবস্থা ছিল। আমি তখন ডিস্ট্রিক্ট জাজ। আপনাকে আমি নিজে পরিবেশন করছিলাম। মুরগির রেজালা ছিল, খুব টেস্টি হয়েছিল। অন্যেরা বারে বারে চেয়ে নিয়েছিল, আপনি মুরগির রেজালার পাতে নেননি, আপনি নিরামিষাশী। আমার মনে আছে সব কিছু, আপনার মনে আছে কিনা কে জানে। কথাবার্তা অসম্পূর্ণ রেখে আমি ফোনটা ওসির হাতে তুলে দিলাম। অপ্রত্যাশিতভাবে নিরাশ হয়ে ওসি বললেন, ঠিক আছে ঠিক আছে, থানার লকআপে নয়, এখানেই থাকুন রাতটা। নিরামিষাশী কি নিরামিষাশী নন কালকে আদালতে বলবেন সব কিছু। আমি এখন যাই, গুড নাইট। রাতে একেবারেই ঘুমায়নি হুল্লুরের জন্য। ভোরের দিকে কিছুটা তন্দ্রা মতো এসেছিল। দুয়ারে খসখস শব্দে ঘুমটা চটে গেল। বিছানায় আড়মোড়া ভেঙে বাইরে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। আবার দরজার শব্দ হলো খুটখুট। খুলে দেখি দুয়ারে দাঁড়িয়ে আছে চঞ্চল হরিণ শাবকটি। সম্ভবত আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। আমি আদর করেছিলাম, কোলে বসে ফিডিং বোতল থেকে দুধ খাইয়েছিলাম কাল রাত্রে। খুঁজে খুঁজে পায়ে পায়ে আমার কাছে এসেছে। হরিণ শিশুর কৃতজ্ঞতা আমি অভিভূত। বুকে জড়িয়ে ধরে আদর করলাম। ইতিমধ্যে অর্পণাও এসেছে তার দাদু দিদিমাকে সঙ্গে নিয়ে। কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হরিণ শাবকটিকে। অর্পণার মন খারাপ। অর্পণাকে দেখে আমার কোল থেকে নেমে তার কোলে চলে গেল। বন জঙ্গলের ডিউটি সেরে ফিরে এসেছে ডিভিশনাল ফরেস্ট অফিসার অর্পণার বাবা। তার সঙ্গে 2-3 জন ফরেস্ট অফিসার রয়েছে। একজন ফরেস্ট অফিসার এগিয়ে এসে বলল, এই সেই বাচ্চা হরিণটা স্যার। আমরা ভেবেছিলাম যাকে তার মার মতো মেরে মাংস খেয়ে ফেলেছে লোকেরা। আমরা থানায় এজাহার করেছিলাম, হরিণীর মাংসই হরিণীর নিজের বৈরী। ডিভিশনাল ফরেস্ট অফিসার বলল, তুমি হরিণটাকে নিয়ে অভয়ারণ্যের যে দিকটা অন্যান্য হরিণেরা দল বেঁধে থাকে সেখানে ছেড়ে দিয়ে এসো। যে কথা বলা সে কথা, সেরকম কাজ। অন্য একজন ফরেস্ট অফিসার ছো মেরে অর্পণার কোল থেকে হরিণ শিশুটিকে নিয়ে নিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো অর্পণা। আমারও বাদনহারা কান্না পেয়ে গেল। আজকাল ওই হয়েছে এক জ্বালা। কারণে বিনা কারণে জলে দু চোখ প্লাবিত হয়ে যায় আমার। অর্পণাকে কোলে তুলে তাকে প্রবোধ বা সান্ত্বনা দেবার বদলে আমিও কাঁদতে লাগলাম। গল্পটা শেষ হলো। গল্পটা এখানে শেষ। দারুণ গল্প। আমার সাথে নিশ্চয়ই অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন দর্শক বন্ধুরাও। এবং সত্যি সত্যি এত সুন্দর একটা গল্প, এবং এটার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যে আমরা জানতে চাই না। গল্পটা যে আমাদের ভীষণভাবে একেবারে বেঁধে রেখেছিল এই সময়টুকু, সেইটুকু বলতে পারি। সত্যি সত্যি আপনি মানে এত অদ্ভুত, এই যে গল্পই লেখেন না কেন এইভাবে মনে হয় যেন সত্যি সত্যি নিজে উপস্থিত রয়েছেন সেখানে, এবং আমাদের পাঠককে সেখানে উপস্থিত করে ফেলেন। এটাই আপনার হাতের জাদু। আর আমি জানি না কতটা কি হয়েছে, তবে এইখানের গল্পেতে
না, একটা গল্প লিখতে গেলে অনেক সময় উত্তম পুরুষ আমি বলে গল্প শুরু হয়, কিন্তু এখানে অরুণোদয় সাহার কথা বলা আছে, নামটা বলা অরুণোদয় সাহার কথা বলা আছে, পুরনো ছাত্রছাত্রীদের কথা বলা আছে। কোর্টের প্ল্যাটিনাম জুবিলি ছিল সেদিন, আমাদেরকে সত্যিই মুরগির রেজালা খাইয়েছিল, এবং আমার সঙ্গে ডক্টর DY পাটিল আমাদের গভর্নর ছিলেন, গভর্নর খানদান, উনি মাংস খান না। আমিও অনেকদিন ধরে ভেজ হয়ে গেছি। তা ডিস্ট্রিক্ট জাজ ওরা এই গল্পটা পড়েছে কয়েকজন কোর্টের আর কি। কোর্টে বলছে, স্যার আমরাই তো আপনাকে নিমন্ত্রণ করতে গেছিলাম বিশ্ববিদ্যালয়ে, আমি জানি স্যার ব্যাপারটা। এই জায়গাটা ঠিক আছে, নিরামিষ। কিন্তু যা হয় আর কি, একটা গল্প তো যেমন খাঁটি সোনা দিয়ে অলংকার হয় না, কিন্তু ওরা খাদ মেশাতে হয়, ওইখানে একটু এদিক সেদিক করা হয়েছে। নইলে তো গল্প হবে না, সেটা তো কমেন্ট্রি হয়ে গেল। ঠিক, একেবারে সেটা আর গল্প হলো কি করে? তো এইটা ভারী সুন্দর। আর এটাই আপনার কাছে জানার ছিল যে জীবনের যে এটা বড় কথা, যে গল্প যারা লেখেন সবাই বলেন যে এটার চোখ কান একটা বিশাল অস্ত্র তাদের কাছে, যে যেখানেই যখনই যান না কেন তারা খুঁজতে থাকেন, কিন্তু গল্পের রসদ খুঁজে বেড়ান তারা। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় তখন। আমরা মানে খুঁজেই বেড়াই যে যেটা দেখতে পেলাম এটাই সব না, তার ভেতরে, তার আড়ালে, তার লুকিয়ে আছে সেটাই। যে কথাটা বলা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, কিন্তু যেটা বলা হলো না সেটা বাকি রইলো কি, সেটা খুঁজে বের করা। তো ছোট গল্প আপনি বলছেন যে কটা লেখা হয়েছে আপনি গুণে বলতে পারবেন না সেভাবে, কিন্তু এটার কোনো সংকলন বা সমগ্র বের করার কথা ভেবেছেন কি কোনো সময়? সত্যি আমি অনেকেই আমাকে যারা জানে, চেনে বা ভালোবাসে, তারা বলেছেন যে আপনি গল্পগুলো একসঙ্গে, গল্প সমগ্র 100টি গল্প, 50টা গল্প, প্রথম খণ্ড হোক না, তারপরে আবার দ্বিতীয় খণ্ড হতে পারে। এই গল্পটার মতো আরো অনেক গল্প আমি লিখেছি, এগুলো সংকলিত হয়েছে। ছোট গল্প সংকলন হয়নি এখনো? আচ্ছা, এটা ভাবছি, এটা আমার মনে করার সময় এসেছে না। সেটাই, যেমন উপন্যাসগুলো মানুষ হাতে পাচ্ছে, ছোট গল্পগুলো একসাথে একটা সংকলনের মধ্যে হাতে পেলে খুব ভালো হতো। না, 100টা গল্প 100। আচ্ছা, সত্যজিৎ রায়ের আছে না 1 ডজন গল্প, এখানে 1 ডজন নয়, মানে কত 9 ডজন গল্প, এরকম 108টি গল্প, এরকম ধরনের আমার আছে মাথায়। ওই গল্পগুলোকে একসঙ্গে করলে এটা ভালো হবে, আমারও ভালো হবে, একসঙ্গে গোছানো থাকবে এবং আর হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আর কি। এটা খুব দরকার, এটা করতে হবে, এটা হবে আমার মনে হয়, এখন হওয়ার সময় হয়েছে। আর অনেক লিখেছি তো এখানে সেখানে, এগুলো একসঙ্গে থাকলে পরে নিজেরও। তবু আপনার কি আফসোস রয়েছে যে এই এরকম একটা গল্প আপনার লেখার ইচ্ছা ছিল, এখনো লিখে উঠতে পারেননি? একেবারে এইটা আমি রোজ দিন ঘুম থেকে উঠে বলি যে আজকে বোধহয় সেই লেখাটা লিখবো। সত্যি আমি কিন্তু আমি জানি না, ভান করি না, এই গল্পটা তো বোঝা যাবে যে ভানের ব্যাপারটা নেই। আমার কেন যেন মনে হয়েছে যে এই গল্পটা খুবই তাড়াতাড়ি লিখবো। খুব আমি বলেছি বোধহয় অনেককে যে একটা সময়তে আমি মহাভারতকে পুনর্নির্মাণ করবো বলে ভাবছিলাম। মহাভারতকে অনেকে লিখেছেন, মহাভারতের মূল গল্পটা দৃষ্টির থেকে দেখা হয়েছে। রবীন্দ্রনাথই দ্রৌপদীর বা কর্ণকুন্তী সংবাদ, বা যে দেবযানী কচ দেবযানী, সেই তো মহাভারতে আছে, কিন্তু বাপরে রবীন্দ্রনাথ লেখার পরে একটা সাবলাইম হয়ে গেছে। তা আমারও কেন যেন মনে হয় ঠিক আমিও একটা তো চেষ্টা করলে পারি। আমি ভাবছিলাম যে মহাভারতকে, সবটা না, কোনো একটা অংশকে পুনর্নির্মাণ করা। মহাভারতের এটা বলি, প্রায় লিখেওছি, 60 পেজের মতো হয়েছে, তারপরে কি হলো হচ্ছে না। ভীষ্ম যে চরিত্রকে নিয়ে লেখা, এইটা মানে তার কি হয়েছিল, তার হয়েছিল মানে যুদ্ধে ক্লান্ত হয়ে শরীরে আঘাত লেগে থেকে শুয়ে পড়েছিলেন, তো এটা অনেকটা ব্যাট শোরের মতো হয়েছিল আমার মনে হয়, তাই না? ইয়ের উপরে দাঁড়িয়ে, তীরের উপরে। যাই হোক, আমার একটা কেন মনে হলো যে ওই রকম একটা ক্লাসিক কিছু লেখা দরকার, এটা আমি লিখবো। আর আমার এটাও মনে হয় এখন লিখে ফেলা ঠিক না, লিখে ফেললেই তো চলে যেতে হবে, এই জন্য এই বাহানাতে থেকে গেলাম। না, অবশ্যই না। আমরা যারা আপনার পাঠক তারা বলবো যে একটা লেখা হলে তারপরে তো পরের লেখার প্রস্তুতিটা নইলে কি করে হবে। আমি মজা করছি, বলে এই লেখাটা লিখে ফেলতে হবে। লিখবো, আরো কিছু আমার মনের মধ্যে আছে, লিখে টিকে একটা সুন্দর করে দাঁড় করানোর আর কি, এরকম একটা
আছে, এটা করতে হবে। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য, এবং সত্যি সত্যি আপনার সাথে এত ভালো লাগছিল কথা বলতে যে সময় যে কেন শেষ হয়ে গেল সে কথা মনে হচ্ছে। না না, তো- আমারও ভালো লাগছে যে তোমার পরিচয়টা আমি দিইনি। আমার মনে না না হচ্ছে না, আমার না, দেওয়ার মতো পরিচয় না নেই না, কিছু। আমার একেবারে প্রিয় ছাত্রীদের মধ্যে একজন কাকলি, বোধহয় 80-র দশকে পড়তে তোমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 90-এ পাশ করে বেরিয়েছে। 90-এ পাশ করেছে, 80-র দশকের শেষে। তো এরকম কাকলি, অপরাজিতা, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে দেখা হলে আমাকে এত, ও ভুলে গেছে সবকিছু আগের কথা, কিন্তু মনে রেখেছে। এইটাই, এর জন্য আমি এত বেশি তোমাদের কাছে, সবার কাছে কৃতজ্ঞ আর কি, যে সবার এরকম সৌভাগ্য হয় না। আমি তো অনেককে জানি, বন্ধু বান্ধব সহকর্মীরা আছেন, কিন্তু আমি সেই দিক দিয়ে সৌভাগ্যবান বলেছি শুরুতে। সত্যিকারের আমি খুব সৌভাগ্যবান, সবাই ভালোবাসে আমাকে, আমিও আমার চ্যালেঞ্জ হলো কি, মানুষ আমাকে ভালোবাসে, তো আমাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসতে হবে। আমরাও এরকম ভাবেই ছড়িয়ে দিতে চাই আমাদের সবার ভালোবাসা আপনাদের জন্য। তো আজকের অনুষ্ঠান শেষ করব। আজকে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর অরুণোদয় সাহা। তাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।